আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিউজ পেপার আর্টিকেলের মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন এবং নতুন সরকারের আগমনে একটা বিষয় খুবই স্পষ্ট হওয়া দরকার। বিশেষ করে 22 জুন 2024 সালে বাংলাদেশের সাথে এবং ইন্ডিয়ার সাথে মানে নিউ দিল্লির সাথে একটা MOUS মানে এগুলোকে বলে মেমোরান্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং, কিছু এগুলো চুক্তি না, এগুলো প্রাথমিক সমঝোতা স্বাক্ষর, এরকম কিছু মেমোরান্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং এগুলো স্বাক্ষর হয়েছে। এখন এই যে 10টা মেমোরান্ডা স্বাক্ষর হয়েছে, এগুলোর ফিউচার কি হবে নতুন সরকারের সাথে, এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা আজকে জানবো। এটা ফরেন ডিপ্লোম্যাসির পার্ট আর্টিকেলটা। আপনারা যারা নিউজ আর্টিকেলের মাধ্যমে অনেক কিছু জানতে চান তাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে। এছাড়া আপনারা জানেন আমার ক্লাসে আমি ইংরেজি গ্রামারগুলোকে খুব সহজেই ব্যাখ্যা করি। গ্রামার শেখার জন্য অনেক বেশি টয়েল করা লাগে না, অনেক বেশি হার্ড ওয়ার্ক করা লাগে না, অনেক বেশি সফিস্টিকেটেড ওয়েতে যেহেতু আমি এগোই না, এই কারণে সহজেই গ্রামারটা এখানে শেখা হয়ে যায়। আমার ক্লাসে মেইন টার্গেট এই গ্রামারগুলো না, মেইন টার্গেটগুলো হচ্ছে ভোকাবুলারিগুলো। এই কারণে আপনারা অনেক ভোকাবুলারি শিখতে পারেন, গ্রামারটা এমনি হয়ে যায়। আচ্ছা দেখেন, গভর্নমেন্ট মে রিভিউ, তো এখানে বার হচ্ছে মে রিভিউ, একটা মোডাল ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। মেটা হচ্ছে মোডাল ভার্ব, রিভিউ হচ্ছে মেইন ভার্ব। তো রিভিউ শব্দটা অনেকটা রিচেকের মতো, পুনরায় মূল্যায়ন করা, রিভিউ করা, পুনরায় রিচেক, রিএক্সামাইনের মতো। তো আমরা রিচেক, রিএক্সামাইন, যেমন সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার শেষ হয়েছে, আমরা খাতা দেখেছি, বোর্ডে খাতা জমা দিয়েছি, শিক্ষার্থীরা রেজাল্ট পাবে, রেজাল্ট পাওয়ার পরে যে সকল শিক্ষার্থীরা তাদের রেজাল্ট মনোপুত না হবে তারা আবার নতুন রিএক্সামিন করবে। তো এই রিএক্সামিন, রিভিউ, রিচেক এগুলো তো হচ্ছে পুনরায় মূল্যায়ন করা, পুনর্মূল্যায়ন করবে, পুনরায় দেখবে। সরকার পুনরায় চেক করবে, পুনরায় দেখবে। নন বেনিফিশিয়াল অ্যামাউন্টস, অর্থাৎ বেনিফিশিয়াল অর্থ লাভজনক, নন বেনিফিশিয়াল অর্থ লাভজনক নয়। কেমন লাভজনক নয়, এইরকম মানে সমঝোতা সমঝোতা চুক্তিগুলো যে বিগত সরকার স্বাক্ষর করেছে সেগুলো পুনর্মূল্যায়ন করবে সরকার। যেই সমঝোতা চুক্তিগুলো সাইন্ড উইথ ইন্ডিয়ার সাথে সাইন হওয়া সমঝোতা চুক্তিগুলো নতুন সরকার পুনরায় দেখবে। এটা বলছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ফরেন অ্যাডভাইজার মানে বৈদেশিক বিষয়ের যিনি উপদেষ্টা, তিনি দেখবে। তো আজকের আর্টিকেলটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে ফরেন যে ডিপ্লোম্যাসি আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, সেই সম্পর্কিত একটা আর্টিকেল। বাংলাদেশ বাংলাদেশ রিভিউ করতে পারে, পুনরায় মূল্যায়ন করতে পারে দ্য MOUs সাইন্ড উইথ ইন্ডিয়ার সাথে সাইন হওয়া যে সমঝোতা চুক্তিগুলো সেগুলো পুনর্মূল্যায়ন করতে পারে। সোফার এ পর্যন্ত স্বাক্ষর হওয়া যেই যতগুলো MOUs আছে সেগুলো সব পুনর্মূল্যায়ন করতে পারে বাংলাদেশ সরকার। যদি এই MOUsগুলো সমঝোতা স্বাক্ষরগুলো, এটা হচ্ছে হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, তার আগে এইটুক পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট মেইন ক্লজ। তো বলছি ইফ দোজ আর ডিম, যদি এগুলো দেখা যায় নট বেনিফিশিয়াল ফর দ্য কান্ট্রি, দেশের জন্য যদি এই সমঝোতা স্বাক্ষরগুলো উপযোগী বা উপকারী না মনে হয়, তাহলে এগুলো আবার বাংলাদেশের বর্তমান সরকার পুনরায় দেখবে, পুনরায় এগুলোর ভবিষ্যৎ নিয়ে তারা দেখবে, পুনর্মূল্যায়ন করবে। এ হচ্ছে বিষয়। তো এখানে এই ইফ ক্লজের মধ্যে আর ডিমড ভার্বটা অর্থ হচ্ছে ইফ দোজ আর কনসিডার্ড, যদি এগুলোকে কনসিডার করা হয় নট বেনিফিশিয়াল, অর্থাৎ যে MOUsগুলো বাংলাদেশের জন্য উপযোগী নয় সরকার সেগুলোর ভবিষ্যৎ সম্পর্কে পুনর্মূল্যায়ন করবে। তো এটা কে বলছে? এটা বলছে ফরেন অ্যাফেয়ার্স বৈদেশিক বিষয়ক যিনি অ্যাডভাইজার তৌহিদ হোসেন, তিনি আজকে এই কথা বলছে। MOUs আর নট এগ্রিমেন্টস, বলছে এই MOUsগুলো কিন্তু কোনো ধরনের চুক্তি নয়। তো এখানে আরটা হচ্ছে ভার্ব, নেগেটিভ সেন্টেন্স। দোজ ক্যান অলওয়েজ বি রিভাইজ, বলছে এই বিষয়গুলো MOUsগুলো আসলে সবসময় কি করা যাবে, ক্যান অলওয়েজ বি রিভাইজড। এখানে ক্যান অলওয়েজ বি রিভাইজড হচ্ছে ভার্ব, এগুলো সবসময় রিভাইজ করা যাবে। তাহলে আমরা রিভাইজ করা, রিভিউ করা, রিচেক করা, রিএক্সামিন করা এগুলো একই। ইফ একটা সাবঅর্ডিনেট কনজাংশন, যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করেছে, সেন্টেন্সের শুরুতে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেই ক্লজের পরে কমা বসে। সেন্টেন্সের শুরুতে প্রেপোজিশনাল ফ্রেজ থাকলে কমা বসে সেই ফ্রেজের শেষে। সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব থাকলে কমা বসে। ইফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট থিংস দোজ MOUs আর নট বেনিফিশিয়াল, যদি বাংলাদেশ সরকার
থিংস মানে বিবেচনা করে বা দেখে যে ওই অ্যামিউজগুলো আর নট বেনিফিশিয়াল, এগুলো মানুষ বাংলাদেশের জন্য উপযোগী নয়, দোজ ক্যান অলওয়েজ বি রিভিউড, এগুলো আবার পুনর্মূল্যায়ন করা যাবে। হি টোল্ড দ্য রিপোর্টার্স, আমাদের ফরেন অ্যাডভাইজার্স এই কথা রিপোর্টার্সদেরকে বলছে, কোথায় বলছে সেটা অ্যাড দিয়ে বলবে, এর একটা ছোটো জায়গার আগে বসে। দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, অর্থাৎ ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অফিস আছে সেই অফিসে তিনি এই কথা বলছে। আফটার রিটার্নিং ফ্রম, এবং সেই কথা তিনি বিদেশ থেকে ফিরে, ফ্রম ক্যামেরুন থেকে ফিরে তিনি এই কথা বলছে। আফটার রিটার্নিং ফ্রম ক্যামেরুন থেকে আসার পরে তিনি এই কথা বলছে। হয় আর এখানে ক্যামেরুন সম্পর্কে বলবে, ক্যামেরুনে সে কী করছে, যেখানে ক্যামেরুনে আমাদের ফরেন অ্যাডভাইজার হি অ্যাটেন্ডেড অ্যান ওআইসি কনফারেন্স, ওআইসি একটা সম্মেলনে তিনি যোগদান করেছিলেন। অ্যাটেন্ডেড মানে যোগদান করেছিলেন, পাস্ট সিম্পল টেন্স এখানে, কেমন? তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, অ্যাটেন্ডেড হচ্ছে বারবার, হোয়েরটাও এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা ওআইসি সম্পর্কে যদি আপনারা একটু জানেন তাহলে খুবই ভালো হবে। এগুলো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, জাতিসংঘের মতো। বলছে দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনকে আপনার ওআইসি বলে, অনেক বড় অর্গানাইজেশন। তো বলছে ওআইসি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে আন্তর্জাতিক অর্গানাইজেশন, এটা সেকেন্ড লার্জেস্ট দ্বিতীয় বৃহত্তর একটা সংগঠন আফটার দ্য ইউনাইটেড নেশনস। জাতিসংঘের পরেই এই প্রতিষ্ঠানটা, এই অর্গানাইজেশনটা বড়। উইথ দ্য মেম্বারশিপ অফ 57 স্টেটস, এবং এই অর্গানাইজেশনের রাষ্ট্রের সদস্য সংখ্যা হচ্ছে আপনার 57, কভারিং 4 কন্টিনেন্টস, এবং 4টা মহাদেশেই এই সংগঠনের দেশ আছে। দ্য ওআইসি ইজ দ্য কালেকটিভ ভয়েস অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড, এবং এটা আসলে মুসলমান রাষ্ট্রের যে নেতা আছে বিশেষ করে তাদের একটা প্রতিষ্ঠান। টু এনশিওর এবং এদের কাজই হচ্ছে, এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে টু এনশিওর নিশ্চিত করা, অ্যান্ড সেফগার্ড এবং নিরাপত্তা দেওয়া, দেয়ার ইন্টারেস্ট মুসলমানদের স্বার্থ নিয়ে কাজ করে। অন ইকোনমিক, সোশিও অ্যান্ড পলিটিক্যাল এরিয়াস, মানে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক এরিয়াতে মুসলিম রাষ্ট্রের স্বার্থ দেখে আপনার ওআইসি। তো ওআইসির ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ক্যামেরুনে ওআইসির সম্মেলনে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পরে, আফটার রিটার্নিং ফ্রম ক্যামেরুন থেকে আসার পরে, যেখানে তিনি ওআইসি সম্মেলনে আগস্টের 31 তারিখে জয়েন করছিল, সেখান থেকে আসার পরে তিনি রিপোর্টারকে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলছে যে আমরা এগুলো আসলে এগ্রিমেন্ট না, এমইউজ আর নট এগ্রিমেন্ট, এগুলো কোনো পাকা কাগজপত্র নয়, এইগুলো সবসময় রিভাইজ করা যাবে যদি বাংলাদেশ সরকার মনে করে যে এগুলো আসলে বাংলাদেশের জন্য উপযোগী নয়। আর্লিয়ার, এর আগে হি ওয়াজ ইন দ্য ইউএস, এর আগে তিনি আমেরিকাতে ছিল, ফর 2 ডে লিভ, 2 দিনের ছুটিতে ছিল, অন এ প্রাইভেট ভিজিট, ব্যক্তিগত ভ্রমণে তিনি আমেরিকাতে এর আগে ছিলেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে আর্লিয়ারটা অ্যাডভার্ব, বলেছিলাম যে অ্যাডভার্ব সেন্টেন্স শুরুতে থাকলে কমা বসে। Asked if former Prime Minister Sheikh Hasina, who fled to India after her ouster on August 5, তো এখানে এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা আপনার মেইন ক্লজের সাবজেক্ট শেখ হাসিনা এবং ভার্ব উড বি এক্সট্রাডাইটেড এর মাঝখানে বসে গেছে। আস্কড ইফ মানে তাকে প্রশ্ন করা হয়েছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে যে ফর্মার যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে উড বি এক্সট্রাডাইটেড, তাকে কি দেশে ফিরিয়ে আনা হবে কি না, কেমন? এটুকু হচ্ছে এই মাঝখানে আরেকটা ক্লোজ চলে আসছে শেখ হাসিনা সম্পর্কে বলার জন্য। শেখ হাসিনা কে ছিল? শেখ হাসিনা হু ফ্লেড টু ইন্ডিয়া, যিনি ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছেন, আফটার হার আউস্টার, তার ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার পরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী ক্ষমতা থেকে নেমে যাওয়ার পরে 5ই আগস্টে সে যে ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে, উড বি এক্সট্রাডিটেড, তাকে কি দেশে ফিরিয়ে আনা হবে কি না। তো আমরা এখানে 2টা শব্দের অর্থ জানবো। আউস্টার শব্দের অর্থ হচ্ছে আপনার ইজেকশন ফ্রম প্রপার্টি, কাউকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা, উচ্ছেদ করা, নির্মূল করা, স্পেশালি রংফুল ইজেকশন, বিশেষ করে আপনার কাউকে অবৈধভাবে নামিয়ে দেওয়া। ডেপ্রাইভেশন অফ অ্যান ইনহেরিটেন্স, কাউকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করা। তো এইখানে শব্দটা হচ্ছে ডিসমিশাল অর এক্সপালশন ফ্রম এ পজিশন, কাউকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া। হ্যাঁ, দ্য জান্তাস আউস্টার অফ দ্য এম্পায়ার,
তো এখানে আউস্টার শব্দের অর্থ আমরা বুঝতে পারছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আন্দোলনের কারণে বা শেখ হাসিনা সরকারের যেই পতন হয়েছে সেটাকে তাকে ক্ষমতা থেকে তার ইয়ে থেকে পার্লামেন্ট ভেঙে দেওয়া জিনিসটা হচ্ছে এখানে আউস্টার। তো বলছে হু ফ্লেড টু ইন্ডিয়া আফটার দ্য আউস্টার, অর্থাৎ শেখ হাসিনা যে ইন্ডিয়াতে পালিয়ে গেছে তার ক্ষমতা থেকে তাকে নামিয়ে দেওয়ার পরবর্তীতে তাকে এই শেখ হাসিনাকে উড বি এক্সট্রাডাইটেড, তাকে কি দেশে ফিরিয়ে আনা হবে কি না। তো এক্সট্রাডাইট শব্দটার অর্থটা নতুন একটু দেখতে হবে। এক্সট্রাডাইট অর্থ কাউকে হ্যান্ড ওভার করা, বিশেষ করে এমন মানুষকে হ্যান্ড ওভার করা, এ পার্সন অ্যাকিউজড যিনি অভিযুক্ত, কনভিক্টেড অফ এ ক্রাইম, কনভিক্টেড অফ এ ক্রাইম মানে হচ্ছে অপরাধী যিনি, টু দ্য জুরিডিকশন আইনের চোখে যিনি অপরাধী, জুরিডিকশন মানে আইন, দ্য ফরেন স্টেট বিশেষ করে ভিন্ন কোনো রাষ্ট্রের ইন হুইচ দ্য ক্রাইম ওয়াজ কমিটেড, যে দেশে তিনি অপরাধ করে গেছে। এখানে শেখ হাসিনা বাংলাদেশে অপরাধ করে গেছে, এখন তিনি ইন্ডিয়াতে আছেন এবং ইন্ডিয়া থেকে ওনাকে যে নিয়ে আসা হবে এই নিয়ে আসা জিনিসটাকে বলে এক্সট্রাডাইট, হ্যান্ড ওভার, ডিপোর্ট করা, সেন্ড ব্যাক করা, তাকে পাঠিয়ে দেওয়া। শেখ হাসিনাকে আইনগতভাবে তিনি যেহেতু অপরাধী তাকে ফিরিয়ে আনাটা জিনিসটাকে বলে এক্সট্রাডাইট, ডিপোর্ট বলে এটাকে, কেমন হ্যান্ড ওভার বলে, রিপেট্রিয়েট বলে। তো এইখানে বলছে শেখ হাসিনাকে কি আসলে উড বি এক্সট্রাডাইটেড, তাকে কি ফিরিয়ে আনা হবে যিনি ইন্ডিয়াতে চলে গেছে। তৌহিদ হোসেন তৌহিদ হোসেন এর উত্তরে বলছে গভর্নমেন্ট উড সিক, আমরা সরকার চেষ্টা করব, আর এক্সট্রাডিশন তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করব, ইফ রিকোয়ার্ড যদি দরকার হয়। এক্সট্রাডিশন, আমরা এক্সট্রাডাইটের নাউন হচ্ছে এক্সট্রাডিশন, কাউকে ফিরিয়ে আনা। এর অর্থটা এরকম, মানে দুই দেশের মধ্যে সন্ধি বা শর্ত থাকে, সে শর্ত অনুসারে অন্য রাজ্যের পলাতক অপরাধীকে তার নিজ রাজ্যের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা, কেমন। অর্থাৎ আমাদের দেশের থেকে অপরাধ করে কেউ যদি বাইরে দেশে পালিয়ে যায় সেটা তাকে ফিরিয়ে আনার যে ইংলিশটা সেটাকে বলে এক্সট্রাডিশন। তো বলছে ঠিক আছে, তৌহিদ হুসাইন বলছে যে দ্য গভর্নমেন্ট সরকার উড সিক চাইবে, আর এক্সট্রাডিশন তাকে ফেরত চাইবে, ইফ রিকোয়ার্ড যদি দরকার হয়। হোয়েদার অর নট শি উইল বি এক্সট্রাডাইটেড, অর্থাৎ শেখ হাসিনাকে যে ফিরিয়ে আনা হবে কি না এটা ডিপেন্ডস করে অন ইন্ডিয়ার উপর, কেমন। এইখানে এইটুক হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, হোয়েদার হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, হোয়েদার অর নট কি না, এটা অনেকটা ইফের মতো, কেমন। ইফ মানে শি উড বি এক্সট্রাডিটেড, তাকে কি ফিরিয়ে আনা হবে কি না, ডিপেন্ডস। এই ক্লজটা সম্পূর্ণ ক্লজটা একটা নাউনের কাজ করছে, এই কারণে এটাকে নাউন ক্লজ বলে। কেন নাউনের ক্লাস করছে জানেন, কারণ হচ্ছে এটা ডিপেন্ডস বারবার সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাকে ফিরিয়ে আনা হবে কি না নির্ভর করে ইন্ডিয়ার উপর, ডিপেন্ড হতে নির্ভর করা। আস্কড আন্ডার, এবং উপদেশটাকে আরও প্রশ্ন করা হয়েছে, হোয়াট স্টেটাস শেখ হাসিনা ইজ শেল্টার্ড ইন ইন্ডিয়া, কোন স্ট্যাটাসের মাধ্যমে, কীভাবে আছে শেখ হাসিনা ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে যে তিনি আশ্রয়ে আছে, শেল্টার্ড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে আশ্রয় আছে, কী পদমর্যাদাতে তিনি আছে, যেহেতু হার রেড পাসপোর্ট, অর্থাৎ শেখ হাসিনার যে রেড পাসপোর্টটা, সরকারি পাসপোর্টটা, বিশেষ পাসপোর্টটা ছিল, সেটা কি হয়েছে, ইজ ক্যান্সেল বাই বাংলাদেশ যেহেতু ক্যান্সেল করছে, সেহেতু শেখ হাসিনা এখন কোন পদমর্যাদায় ইন্ডিয়াতে থাকছে। হি সেড হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট ইট, বলছে আমার এই বিষয়ে আইডিয়া নাই। উইল হ্যাভ টু আস্ক ইন্ডিয়া, বলছে আমরা ইন্ডিয়াকে জিজ্ঞেস করতে হবে, টু নো অ্যাবাউট ইট, এই সম্পর্কে জানতে, অর্থাৎ ইন্ডিয়াই বলতে পারবে তারা শেখ হাসিনাকে কোন মর্যাদায় আসলে আশ্রয় দিয়েছেন। উই উইল হ্যাভ টু আস্ক, এইটুকু হচ্ছে ভার্ব, এখানে মূল ভার্ব হচ্ছে উইল হ্যাভ টু, একটু সবটাই ভার্ব। উইল হ্যাভ টু হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, আর আস্কটা এখানে মেইন ভার্ব। উই উইল হ্যাভ টু আস্ক, আমাদের অবশ্যই জিজ্ঞেস করতে হবে ইন্ডিয়াকে এই বিষয়ে জানার জন্য। Asked about the status of the projects being constructed under Indian line of credit, এখানে ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট বলতে ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট বলতে পারেন, ইন্ডিয়ার ফিন্যান্স বলতে পারেন, ইন্ডিয়ার যে বাংলাদেশে বিনিয়োগ, সে বিনিয়োগ সম্পর্কে বলতে পারেন, আপনার ফান্ড বলতে পারেন, ইন্ডিয়ার অর্থনীতি ফাইন্যান্সিয়াল ফান্ড, হ্যাঁ, অথবা লোন বলতে পারেন ইন্ডিয়ার। তখন প্রশ্ন করা হয়েছে কি ইন্ডিয়ার সাথে যে প্রজেক্টগুলো চলছে, দ্য স্ট্যাটাস অফ প্রজেক্টস, কী অবস্থা আছে যে প্রজেক্টগুলো বিইং কনস্ট্রাক্টেড, যেগুলো নির্মাণাধীন আছে, আন্ডার ইন্ডিয়া লাইন অফ ক্রেডিট, ইন্ডিয়ার বিনিয়োগের
বাংলাদেশে নির্মিত প্রজেক্টগুলোর কী অবস্থা? হি সেইড ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, আমাদের উপদেষ্টা বলছে যে এটা আশা করা যায় যে দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্টরস, ইন্ডিয়ার ঠিকাদাররা উইল সুন কাম ব্যাক, তারা শীঘ্রই বাংলাদেশে আসবে, শীঘ্রই বাংলাদেশে আসবে অ্যান্ড রিজিউম, এবং পুনরায় শুরু করবে দেয়ার ওয়ার্ক, তাদের কাজ শুরু করবে। অ্যাজ নর্মালসি ইজ রিটার্নিং, যেহেতু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। নর্মালসি হচ্ছে এখানে নাউন, অ্যাজটা এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, যেহেতু অ্যাজ সিন্স বিকজ অর্থ দিয়েছে এটা, যেহেতু ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছে। নর্মালসি মানে নর্মাল কন্ডিশন, ইজ রিটার্নিং, যেহেতু ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে, তাহলে কি হবে, ইন্ডিয়ার যে প্রজেক্টসগুলো আছে, যেগুলো ইন্ডিয়ার টাকায় বাংলাদেশে নির্মিত হচ্ছে, সেগুলো কি হচ্ছে আশা করা যায়, ইজ এক্সপেক্টেড, ইন্ডিয়ার কন্ট্রাক্টর সেগুলো আসবে বাংলাদেশে, উইল সুন কাম ব্যাক, শীঘ্রই বাংলাদেশে আসবে এবং তারা তাদের কাজ শুরু করবে। তারপর বলছে অন জুন 22, 2004, অর্থাৎ আজকের হেডলাইনটাই ছিল যে আপনার জুনের 22 তারিখে 24-এর যে ঢাকার সাথে নিউ দিল্লি যে 10টা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করছে, সেগুলো সম্পর্কে বলছে, ইনক্লুডিং 7 নিউ অ্যান্ড 3 রিনিউড। এই 10টার মধ্যে 7টা হচ্ছে নতুন মেমোরান্ডা, আর 3টা হচ্ছে যেগুলো রিনিউড, আগের মেমোরান্ডা যেগুলো নতুন মেয়াদে কাজ মানে সিগনেচার করছে। ইন দ্য প্রেজেন্স অফ ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এবং এগুলো শেখ হাসিনা সাইন করছে, অ্যান্ড হার ইন্ডিয়ান কাউন্টারপার্ট নরেন্দ্র মোদির সাথে সাইন করছে টু ফার্দার, এবং এগুলো সাইন করছে যেন টু ফার্দার কনসলিডেট, দুই দেশের সাথে সম্পর্ক আরও গভীর করার জন্য। টু ফার্দার কনসলিডেট, এটা একটা ইনফিনিটিভ, তবে এটা একটা স্প্লিট ইনফিনিটিভ, কারণ আমরা জানি ইনফিনিটিভে টু এর পরে V1 বসে, মাঝখানে কিছু বসে থাকার কারণেই, মাঝখানে একটা অ্যাডভার্ব থাকলেই সেটাকে বলি আমরা স্প্লিট ইনফিনিটিভ। যেমন আমি যদি বলি টু গো, এটা একটা আপনার ইনফিনিটিভ, আর যদি টু ফার্দার গো, তাহলে আমরা কিন্তু মাঝখানে একটা শব্দ দিয়ে দিলাম, এই কারণে এটা স্প্লিট ইনফিনিটিভ। তো বলতেছে টু ফার্দার কনসলিডেট, আরও সম্পর্ক গভীর করার জন্য। কনসলিডেট শব্দের অর্থটা আমরা দেখব, মেক সামথিং ফিজিক্যালি স্ট্রঙ্গার, মোর সলিড, দুই দেশের সাথে সম্পর্ক আরও ইউনাইট করা, ইন্টিগ্রেট করা, অ্যামালগেট করা, ফিউজ করা, ব্ল্যান্ড করা, এটা হচ্ছে কনসলিডেট। তো বলছে 22 জুন 2024 সালে ঢাকা এবং নিউ দিল্লির সাথে যে 10টা মেমোরান্ডা স্বাক্ষর করা হয়েছিল, যেটার মধ্যে 7টা নতুন মেমোরান্ডা ছিল এবং 3টা ছিল নতুন মেয়াদ বৃদ্ধি করা 3টা মেমোরান্ডা ছিল, সবগুলো শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি স্বাক্ষর করেছিল যেন দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়। দ্য এভার গ্রোয়িং রিলেশনশিপ বিটুইন দ্য টু নেইবারিং কান্ট্রিজ, দুই পার্শ্ববর্তী দেশের, প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও গভীর করার জন্য। দ্য এমইউস ওয়ার সাইন্ড আফটার দ্য ডেলিগেশন লেভেল টক্স, এবং এই মেমোরান্ডাগুলো ওয়ার সাইন্ড, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস, এগুলো সাইন করা হয়েছিল, স্বাক্ষর করা হয়েছিল কখন? আফটার দ্য ডেলিগেশন লেভেল, প্রতিনিধি দলের কথাবার্তার পরে, বিটুইন দ্য টু কান্ট্রি, দুই দেশের প্রতিনিধি দলের কথাবার্তার পরে এই মেমোরান্ডাগুলো স্বাক্ষর করা হয়েছিল অ্যাট দ্য হায়দ্রাবাদ হাউস ডিউরিং হাসিনাস টুডে স্টেট ভিজিট টু ইন্ডিয়া। 2 দিনের ইন্ডিয়া ভিজিটে হায়দ্রাবাদের যে হাউস আছে, সরকারি ভবন আছে, সেই ভবনে শেখ হাসিনা ডেলিগেশন লেভেলের মিটিংয়ের কথাবার্তার পরে, টক্স মানে এখানে ডিসকাশন, আলোচনার পরে, কনফারেন্সের পরে এই এমওইউগুলো স্বাক্ষর করা হয়েছিল।